একটি ত্রিমাত্রিক ব্যবস্থায় একটি বিন্দুর তি- স্থানাঙ্ক যথাক্রমে তিনটি বিন্দুর দুটি বিন্দু। ও দুটি বিন্দুর, আচ্ছা, দুটি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে টি বুঝি নাই। পি টি হুম হ্যাঁ, ব্র্যাকেট 5 ফাইভ 0 0 আচ্ছা ব্র্যাকেট ক্লোজ, ও কিউ 430। আচ্ছা আচ্ছা, বিন্দু দুটির জন্য সৃষ্ট অবস্থান বিন্দু দুটির জন্য সৃষ্ট সৃষ্ট অবস্থান ভেক্টর যথাক্রমে ভেক্টর যথাক্রমে ওপি 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 ভেক্টর ভেক্টর ও ও কিউ ভেক্টর। ও কিউ ভেক্টর। অবস্থান ভেক্টর দ্বয়কে অবস্থান ভেক্টর দ্বয়কে সন্নিহিত বাহু ধরে সামান্তরিক অঙ্কন করা যায়। সন্নিহিত বাহু ধরে সামান্তরিক অঙ্কন করা যায়। হ্যাঁ, এখন মানে গ নাম্বার কোশ্চেনে দেওয়া আছে ওপি ভেক্টর আর ও কিউ এর মধ্যবর্তী কোণ, এটা আমি পারছি। ওপি ও ভেক্টর ও কিউ এর মধ্যবর্তী কোণ নির্ণয়। মধ্যবর্তী কোণ নির্ণয়। আর পরের কোশ্চেনটা হচ্ছে উদ্দীপক অনুযায়ী সৃষ্ট সামান্তরিকের কর্ণদ্বয় সৃষ্ট সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে ছেদ করে কি? পরস্পরকে পরস্পরকে সমকোণে ছেদ সমকোণে করে কি? ছেদ করে কি? এই গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ওকে, সবাই একটু ধ্যানসে শুনি। একটি ত্রিমাত্রিক ব্যবস্থায় দুটি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে পি কিউ। বিন্দু দুটির জন্য সৃষ্ট অবস্থান ভেক্টর যথাক্রমে ওপি ভেক্টর এবং ও কিউ ভেক্টর। তাহলে আমরা প্রথমে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাটা আগে আঁকি। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাটা কেমন হয় তা তো আমাদের সবারই জানা, তাই না? একটু উপরে যান, ঘবা কোশ্চেনটা দেখা। আমার লেখা হয়ে গেল, আপনাদের লেখা হলো না। আমার লাস্ট একটু বাকি আছে। এটা কি লিখলেন? পরস্পরকে সমকোণে ছেদ করে সমকোণে কি? হুম তাহলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাটা আঁকি। এই হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে আমাদের জেড অক্ষ, তাই না? তো এখন কথা বলেছে কি, দুটো নির্দিষ্ট বিন্দু আছে, একটা পি বিন্দু আর একটা কিউ বিন্দু। তাহলে পি বিন্দুটাকে আমরা বলেছি কি যে 500। আচ্ছা, এই 5টা কোন অক্ষের উপর অবস্থিত বলেন তো? এই 5টা কোন অক্ষের উপর অবস্থিত? এক্স এই 0 ওয়াই অক্ষের উপরে, আর এই 0 জেড অক্ষের উপরে, তাই না? তাহলে 5 যদি এক্স অক্ষের উপর অবস্থিত হয়, তাহলে যে কোনো একটা বিন্দু আমি এটাকে চিন্তা করে নিতে পারি পি বিন্দু, তাই না? কথা ক্লিয়ার? আর কিউ বিন্দু বলেছে 430। 430 মানে কি? এক্স অক্ষ বরাবর 3 একক গেছে, যাওয়ার পরে ওয়াই অক্ষ বরাবর 4 একক গেছে, গিয়ে এক্স অক্ষ বরাবর, সরি, ওয়াই অক্ষ বরাবর 3 একক গেছে। মনে আছে তো? এক্স অক্ষ বরাবর 3 একক, ওয়াই অক্ষ, সরি, এক্স অক্ষ বরাবর 4 একক, ওয়াই অক্ষ বরাবর 3 একক। ইয়েস অর নট? তাই যদি হয়, জেড অক্ষ বরাবর 0 একক। তারপরে এই জায়গায় আমরা 4 ধরলাম আর এই জায়গায় আমরা 3 ধরলাম, আর তো কিছু বলার নাই, তাই না?
তাহলে এটা হচ্ছে কিউ 430। ওকে ভাইয়া, এবার বলেছে কি তারা আবার দুটো সামান্তরিকও চিন্তা করে নিয়েছে। দুটো সামান্তরিকও চিন্তা করে নিয়েছে। একটা সামান্তরিক কোথা থেকে কোথায়, সরি ভেক্টর, একটা ভেক্টর হচ্ছে এখান থেকে এটা, আর একটা ভেক্টর হচ্ছে এটা থেকে এটা, এই ভেক্টর দ্বয়। ইয়েস অর নট? ইয়েস। ওকে, তো বলেছে এদের মধ্যবর্তী কোণ নির্ণয় করেন, তাই তো? তাদের মধ্যবর্তী কোণ নির্ণয় করার আগে আমরা এই ভেক্টরকে নাম দিতে পারি, মনে আছে যে এটা আমাদের যদি মূল বিন্দু ও হয় তাহলে এই মূল বিন্দু ও দ্বারা অবস্থান ভেক্টর, তার মানে কি ও কিউ হচ্ছে একটা অবস্থান ভেক্টর। ও কিউ অবস্থান ভেক্টরকে আমরা কি দ্বারা প্রকাশ করি মনে নেই? এটার সাথে আই, এটার সাথে যে একক ভেক্টর গুণ করলেই হয়ে যায় 4i একক ভেক্টর প্লাস 3j একক ভেক্টর, মনে আছে কিনা? জি স্যার। আর এটাকে ওপি ভেক্টর, ওপি ভেক্টর সমান সমান আমরা কি বলতে পারি? 5i একক ভেক্টর, পারি বলতে? 5/1। ঠিক আছে। আচ্ছা, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়ের ফর্মুলা আমরা পড়েছিলাম, মনে আছে? দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় কি হবে? আরে ভাই ডট গুণন করলেই হয়ে যায় cos থিটার মান বের করলে। তাহলে আমরা প্রথমে ধরে নিই এর মধ্যবর্তী কোণ কত ছিল ভাই? থিটা ছিল, হ্যাঁ? তাহলে লিখি, ধরি মধ্যবর্তী কোণ ইজ ইকুয়াল টু থিটা। মধ্যবর্তী কোণ কত? থিটা। বুঝি নাই কথা, একটু জোরে বলেন। মধ্যবর্তী কোণ যদি থিটা হয়ে থাকে তাহলে আমরা বলবো কি যে ও ওপি ভেক্টর ডট ও কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু মডুলাস অফ ওপি ভেক্টর ইন্টু মডুলাস অফ ও কিউ ভেক্টর ইন্টু কজ অফ কত? থিটা। আরে আমরা তো পড়েছিলাম ডট গুণন, মনে আছে কিনা? তাহলে এখন আমাদের এই ওপি আর ও কিউ এর ডট গুণন করতে হবে, তাহলে বসান। যদি ডট গুণন করতে হবে তাহলে আমাদের কি করতে হবে? মান বসাইতে হবে। তাহলে ওপি ভেক্টরকে গুণ করলে কত? 4i প্লাস 3j, আগে আমরা পিটা বসিয়ে নিই, সরি আমরা এখানে পি লিখেছি না আগে। তাহলে 5i একক ভেক্টর ইন্টু 4i একক ভেক্টর প্লাস 3j একক ভেক্টর। ওকে ভাইয়া, এখন ওপি সমান সমান কত হবে? ভেক্টরের মান নির্ণয়ের ফর্মুলা তো আমাদের জানা আছে না, রুট ওভার অফ তার বর্গমূল। তাহলে কি হবে? রুট ওভার অফ 5 স্কোয়ার ইন্টু এটা সমান সমান কি হবে? রুট ওভার অফ 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইন্টু কজ অফ থিটা। ওকে ভাইয়া, এখন এটাকে গুণ করলে আমরা শুধু আই আই গুণ করতে পারি, মনে আছে? ডট গুণনে শুধু আই আই গুণ হয়, জে জে গুণ হয় না, সরি আই জে গুণ হয় না। তাহলে আই আই গুণ করলে কত হয়? 20, আর আই আই গুণ করলে 1 পাওয়া যায়, কারণ 4 5 20, আই আই এ 1। এটা ক্যালকুলেট করলে এটা শুধু 5 পাওয়া যাচ্ছে। এটা ক্যালকুলেট করলে কত হয়? 4 4 16 আর হচ্ছে 2 3 3 9 25, 25কে বর্গমূল করলে এখানে আবার 5 পাওয়া যায় ইন্টু কজ অফ থিটা। ওকে ভাইয়া, এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে পাওয়া যায়, হ্যাঁ আমরা 5টা কই গেল? এখান থেকে কি করলে? কোথা 5 থেকে? আর এই 3টা কই যাবে? কোন 5 আর 3? এই যে 5i আর 3j। তো এখানে গুণ করলাম না আমরা? আরে আই আই তো গুণ হয়, ডট গুণনে কি শিখিয়েছিলাম? শুধু আই আই গুণ হয়, আই এর সাথে যে গুণ হলে তো জিরো হয়ে যায়। বাকিটা কই যাবে? কি? বাকিটা কই যাবে আমি সেটা জিজ্ঞেস করতেছি। আরে আমাকে এটা বলেন, আই আর আই এর ডট গুণনে কত হয়? 1 হয়। তাহলে আই আর জেড ডট গুণনে কত হয়? 0। আমি শুধু স্বর্ণাকে জিজ্ঞেস করেছি কত হয়। আই আর জেড ডট গুণনে কত হয়? আই আর জেড ডট গুণনে কত হয়? 0 0। তাহলে আই আর জেড ডট গুণনে যদি 0 হয় তাহলে এখানে 5i আর 4i গুণ করলে কত হবে? আই আই 1, বুঝতে পারছি, এবার আমি বুঝতে পারছি। এখানে 5 5 কত হবে? 25, 25 অফ cos থিটা। এবার যদি আমরা একটু খেয়াল করে দেখি ভাইয়া, cos থিটার সমান সমান কত বলতে পারি? 20 ডিভাইডেড 25।
আর এখানে ক্যান্সেল আউট হয় কত দিয়ে? উপরে যদি 5 দিয়ে ভাগ করি 4 হয়, নিচে 5 দিয়ে ভাগ করলে 5 হয়। তার মানে থেটা ইজ ইকুয়াল টু কত দাঁড়ায়? কজ ইনভার্স অফ 4/5। এটাই হচ্ছে আমাদের থেটার মান। বা এটাকে অ্যাঙ্গেলে বের করে নিতে পারেন। অ্যাঙ্গেলে বের করলে কত হয়? 36 36 36 ডিগ্রি। হ্যাঁ 0.87 পয়েন্ট 87 কত answer হলো আমি 87 ডিগ্রি। সাউন্ড যায় না ভাইয়া? কি? একটু উপরে যান। আমাকে আজ সমস্যা হচ্ছে, আমি কথা বুঝতেছি না কিচ্ছু। কি বলেছে ওটা? সাউন্ড যায় না কখন বলেছে? কি ভাইয়া, আমার সাউন্ডই শোনা যায় না? মানে কাটা কাটা আসে কথাগুলো, কেমন নেই, অর্ধেক শুনি আর অর্ধেক কাট ভিতরে না। ওটা আপনার বাসার নেটে প্রবলেম। আমি তো সেটাই বললাম যে আমার বাসার নেটের সমস্যা হচ্ছে। হয়ে গেছে। এই মুনা অ্যান্সার মিলছে? জি জি ওকে, এবার ঘ নাম্বার কোয়েশ্চেনে যায়। বলা হচ্ছে উদ্দীপক অনুযায়ী সৃষ্ট সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে ছেদ করে কি? আচ্ছা, পরস্পর সমকোণে ছেদ করতে হলে কি করতে হবে বলেন তো? পরস্পর যদি সমকোণে ছেদ করতে হয় তাহলে ডেফিনেটলি পরস্পর একটা আরেকটার উপর লম্ব হইতে হবে, তাই না? জি আমার কথা বুঝি নাই? পরস্পর যদি সমকোণে বুঝি ছেদ নাই, কি করতে বললেন? হয়, পরস্পর যদি সমকোণে ছেদ করতে হয় তাহলে একটা আর একটার উপর এরকম লম্ব হইতে হবে না? বাংলা কথা বুঝি না। তাইলে আমাকে প্রমাণ করতে হবে যে এখান থেকে এই দুটোকে যদি সন্নিহিত বাহু ধরে আমি সামান্তরিক কল্পনা করি তাহলে এটা সন্নিহিত বাহু ধরে সামান্তরিক। ইয়েস অর নট? এখন এটাও সাইডে চেঞ্জ করেন, দেখা যায় না, কেউ জানে অন্ধকার। এটা আমাদের একটা ভেক্টর, এটা হচ্ছে আমাদের আর একটা ভেক্টর। তাহলে সন্নিহিত বাহু ধরে যদি আমরা সামান্তরিক অঙ্কন করি তাহলে এটা হচ্ছে আমাদের সামান্তরিক। ইয়েস অর নট? এখন এটা হচ্ছে আমাদের কর্ণ, এটা হচ্ছে আর একটা কর্ণ। এই কর্ণদ্বয় পরস্পরের উপরে লম্ব কিনা তা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ কি হবে ভাই? যে দুটো ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত কি মনে আছে? আমি পড়িয়েছিলাম, ডট গুণফল শূন্য, বুঝি নাই। ডট গুণফল শূন্য হইতে হবে। ডট গুণফল শূন্য হতে হবে। গুণফল। তাইলে প্রথম কাজ হচ্ছে কি আমাদের এই যে লম্ব মানে এই কর্ণ ভেক্টরটা, সেই কর্ণ ভেক্টরটা বের করা, আর এখানে যে কর্ণ ভেক্টরটা আছে সেই কর্ণ ভেক্টরটা বের করা। বের করে তাদের ডট গুণফলের মান 0 বের করতে হবে। যদি 0 হয় তাহলে বলবো হ্যাঁ ভাই তারা পরস্পর সমকোণে অবস্থান করেছিল বা ছেদ করেছিল। আর যদি 0 না হয় তাহলে বলবো তারা সমকোণে ছেদ করে নাই। আগে সমাজ মে? কি শূন্য হলে আমাকে একটু আবার বলেন। লম্ব এটা তো আমার বলার কথা না, এটা তো আপনার বলার কথা। আমার কথাগুলো বুঝতেছি না, আমার নাকি সমস্যা করতেছে। আমি আপনাকে বলছি যে দুটো ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত কি? ওইটা ডট গুণফল হইতে হবে। ডট গুণফল হলেই হয়ে যাবে। আর ই পড়াশোনা একটু চোখ খুলে কান খুলে করেন, হ্যাঁ? রাতের বেলা শুধুমাত্র 1 ঘন্টা পড়ে সকালবেলা পড়তে আসলাম এ দিয়ে হবে না সায়েন্স পড়া ইন্টারমিডিয়েটে। ডট গুণফলের মান 0 হতে হবে, ডট গুণফল হইতে হবে। ওকে, তাহলে আমরা এই টোটাল ভেক্টরের সিস্টেমটাকে বাইরের দিকে নিয়ে যাচ্ছি।
তাইলে আমাদের বুঝতে সুবিধা হবে। নিচে নিয়ে যাচ্ছি। আজকের ক্লাসে উপস্থিত নেই কে কে? স্যার হ্যাঁ কথা না আমার এখানে একটু কাটা কাটা করে মানে কেটে কেটে আসছে। ভাই, এটা তো আমার দোষ না, তাই না? এটা তো আপনাদের বাসার নেটের দোষ। এখন আবার ঠিক আসতেছে। যদি আপনাদের সবার কাছে কথা কেটে কেটে যেত তাহলে না আমার দোষ ছিল, যে আমার কথাই কাটা কাটা হচ্ছে। এবার এখান থেকে সামান্তরিক কল্পনা করে আমাদের সামান্তরিক কমপ্লিট করতে হবে। এই যে আমরা সামান্তরিকটা কমপ্লিট করে ফেললাম, একটু ভালো করে আঁকি। সামান্তরিক ইজ কমপ্লিট। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত ছিল ভাইয়া? এই বিন্দুর স্থানাঙ্ক ছিল পি। পি বিন্দুর স্থানাঙ্ক ছিল 500। এই বিন্দুর স্থানাঙ্ক ছিল হচ্ছে কিউ 430। ওকে, ডান। এই বিন্দুর স্থানাঙ্ক কত ভাই? এটা তো মূল বিন্দু, মূল বিন্দুকে আমরা ও বলি। ও বিন্দুর স্থানাঙ্ক কত? 000। মনে আছে? তাহলে এখানকার যে ওপি ভেক্টর সমান সমান কত পাওয়া যাবে? ওপি ভেক্টর সমান সমান আমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম 5y একক ভেক্টর। ও কিউ ভেক্টর সমান কত পাওয়া যাবে? ও কিউ ভেক্টর সমান সমান পাওয়া যাবে, আমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম 4i একক ভেক্টর প্লাস 3j একক ভেক্টর। ওকে ভাইয়া, এবার তাহলে আমরা একটু খেয়াল করে দেখব যে এখান থেকে এই পয়েন্টটার স্থানাঙ্ক কত হবে। এই পয়েন্টটার স্থানাঙ্ক বের করতে পারলে আমাদের সব বের হয়ে যাবে না? কারণ আমাদের বের করতে হবে প্রথমে কি, আমাদের প্রথমে বের করতে হবে হচ্ছে এই ভেক্টরটা কত ছিল, তারপর ডট গুণফল 0 বের করতে পারি। তাহলে এই ভেক্টরটা বের করার কোনো ফর্মুলা আমাদের জানা আছে? এই ভেক্টরটা বের করার কেউ কথা কয় না। হ্যাঁ আছে। কি ফর্মুলা বলেন? হচ্ছে ওপি ভেক্টর গুণ ওকিউ ভেক্টর, এখানে তো শূন্য আনতে হবে না, ইজ ইকুয়াল টু 0। আমি বলেছি এই ভেক্টরটা না বের করতে পারলে কি আর আপনি ক্যালকুলেশন করতে পারবেন? স্যার এই ভেক্টরটা তো হচ্ছে আর হ্যাঁ, এই আর ভেক্টরটা কিভাবে বের করবো বলেন? এর আগে বহুবার শিখিয়েছি। ইউ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2p কিউ, সরি পি ইকুয়াল পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ cos আলফা। তাই নাকি? খেয়াল করে দেখি, আর একটা ভেক্টর আছে কোন দিকে? এখান থেকে এই দিক বরাবর। এটা আমাদের হচ্ছে সামান্তরিক। তো ভাইয়া আমি আপনাদের বলেছিলাম মনে আছে যে দুটো ভেক্টর থেকে, মানে দুটো অবস্থান ভেক্টর থেকে একটা ভেক্টর কিভাবে নির্ণয় করা যায়? পড়িয়েছি না আমি এটা? কোনটা থেকে কোনটা বিয়োগ করা। এখানে যদি আমি মানে সামান্তরিককে বলি, মানে এখানে যে সামান্তরিকের এই কর্ণটা, এই কর্ণটাকে আমরা কি পি কিউ কর্ণ বলতে পারি। তাহলে পি কিউ কর্ণ ইজ ইকুয়াল টু কি হবে বলেন তো? ওপি মাইনাস ওকিউ। ও কিউ মাইনাস ওপি ভেক্টর। কারণ বলেছিলাম যার দিকে তীর চিহ্ন থাকবে সেটার থেকে অপরটা বিয়োগ করতে হবে, তাই তো অবস্থান ভেক্টরের ক্ষেত্রে। তাহলে ও কিউ ভেক্টর সমান সমান কত হবে? এই ও কিউ এর মান তো আমার জানা। ও কিউ সমান সমান 4i একক ভেক্টর মাইনাস 3j একক, সরি প্লাস 3j একক ভেক্টর মাইনাস 5j একক ভেক্টর 5i একক ভেক্টর। তাহলে এটাকে ক্যালকুলেট করলে কত পাওয়া যাচ্ছে? মাইনাস i একক ভেক্টর প্লাস 3j একক ভেক্টর। তাহলে একটা কর্ণের মান বের হয়ে গেছে। এখন বাকি আর একটা কর্ণ আছে, এই কর্ণটার মান বের করতে হবে। তাহলে এই কর্ণটার মান বের করতে গেলে আমাদের কি লাগবে? এই বিন্দুর স্থানাঙ্ক লাগবে না ভাই? কারণ দেখেন এই ভেক্টরটার মান যদি আমরা বের করতে পারি, এই ভেক্টরটা যদি বের করতে পারি, তাইলেই আমরা বের করতে পারছি। কারণ তখন আবার কি দুটো ভেক্টরের সামান্তরিকের সূত্র মেনে চলে। কেমন ভাই? এটা হচ্ছে আমার কর্ণ, এই ভেক্টরটা এদিক বরাবর কাজ করেছে, এই ভেক্টরটা এদিক বরাবর কাজ করেছে। তাহলে ভেক্টরের ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করলে আমরা এই ফর্মুলাটা পেয়ে যাই, এইটা পেয়ে যাই, পাই না? আরে ভাই, এদিক বরাবর একটা ভেক্টর কাজ করেছে, এদিক বরাবর একটা ভেক্টর কাজ করেছে, আর এদিক বরাবর একটা ভেক্টর কাজ করেছে। তাহলে এইটার মান যদি বের করতে হয়, তাহলে এটার এটা জানলে ভেক্টরের যে ত্রিভুজ বিধির ফর্মুলাটা আছে সেটা জানলেই হয়ে যায়। তাহলে এই ভেক্টরটা আমরা কিভাবে বের করতে পারি সেটা একটু আমাকে বলেন, এর আগে করানো।
কি প্রতিটার মান নাই? ওই যে অরেঞ্জ কালার দিয়ে যেটা দেখাচ্ছে ওটার মান তো নাই আছে। না, এটার মান নাই, কিন্তু একটা জিনিস তো আমাদের জানা আছে ভাই, এই পয়েন্ট আর এই পয়েন্ট আর এই পয়েন্ট আর এই পয়েন্ট সামান্তরিক পরস্পর সমান্তরাল হয়, আমরা জানি না? হ্যাঁ। তার মানে এখান থেকে এইটুকুর যা ডিস্টেন্স, এখান থেকে এইটুকুর ডিস্টেন্স তাই হবে। তাই যদি হয়, এটা কোন অক্ষ বরাবর গেছে ভাই? এক্স অক্ষ বরাবর। তার মানে এটাও এক্স অক্ষ বরাবর। তার মানে এটা মানে এক্স অক্ষ বরাবর কয় একক গেছে? 5 একক। তাহলে এটা এক্স অক্ষ বরাবর কয় একক? 5 একক যাবে। 5 একক গেলে এটার মান কত হয়ে যাবে? 9 হয়ে যাবে না? আর এই যে ওয়াই অক্ষ বরাবর যে ভ্যালু, এই ভ্যালুর চেঞ্জ আছে না? কারণ এটা যতটুকু দূরত্ব ততটুকুই লম্ব। তার মানে 930 আগে আসা আসবে। বুঝি না কথা? 9 করতে স্যার। না স্যার, খেয়াল করে দেখি, এটা তো একটা সমান্তরাল বাহু, এই বাহুটার এই বাহুটা সমান্তরাল, ঠিক কি না? তাহলে এই বাহু আর এই বাহু সমান্তরাল হলো। ওকে, ডান। খেয়াল করে দেখি, এখন সমান্তরাল হওয়ার অর্থ কি ভাই? এই মাঝখানের যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা অলওয়েজ সমান। ইয়েস অর নট? এখন একটু খেয়াল করি, এই বাহুটাকে যদি আমি এইখানে নিয়ে যাই, তাও কি সমান্তরাল থেকে অন্য কিছু হবে? হবে না। একটু খেয়াল করি, এই পয়েন্টের স্থানাঙ্ক যদি 5 হয়, আর এই পয়েন্টের স্থানাঙ্ক যদি মনে করেন যে সরি, আমি আরেকটু অন্যভাবে বোঝাই। এই পয়েন্টের স্থানাঙ্ক যদি 0 হয়, তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক নিশ্চয়ই 0 না। এখান থেকে এত দূর গেছে, তাহলে এত দূরের স্থানাঙ্ক কত? আমি বলছি 2, 3। মানে এক্স অক্ষ বরাবর 2 একক গেছে, ওয়াই অক্ষ বরাবর 3 একক উঠছে। ইয়েস অর নট? তাহলে এবার একটু খেয়াল করি, এইখান থেকে এইটুকু দূরত্ব যদি আমি আবার বলি যে ভাই এখান থেকে টোটালি 2 ছিল, এটা 4 বলতে পারি স্থানাঙ্ক? আরে 1 2 3 4, ঠিক আছে কিনা? তাইলে এই টোটালটার ডিস্টেন্স কত? 4 না? তাহলে এখান থেকে এই টোটালটার ডিস্টেন্স কত হবে? সমান এবং সমান্তরাল এবং সমান হলে 4 হবে কিনা? তাহলে এই 2 এর সাথে 4 যোগ করলে 6 হবে। আর যেহেতু এই দূরত্ব কখনো চেঞ্জ না হবে, তাহলে এটা 3 থাকবে। তাহলে এই বিন্দু, হ্যাঁ, এই আপনি যে বললেন 2,3 থেকে হচ্ছে 6,3, এটা তো এতটুকু না, এটা তো শুধু সমান্তরাল হবে 2,3 থেকে 4,0 পর্যন্ত। কেন সমান্তরাল হবে? আমি তো এই ভেক্টরটাকে আপনাদের সামনেই শিফটিং করে নিয়ে গেলাম, তার মানে মাঝখানের দূরত্বের কোনো পার্থক্যই নাই। আরে ভেক্টর সমান্তরাল হওয়ার অর্থ কি? এই পৃথিবীতে দুটো সরলরেখা কখন সমান্তরাল হয়? ভেক্টর সমান্তরাল হওয়ার শর্তে একদম থাপড়ামো বলেছি, পৃথিবীতে দুটো সরলরেখা কখন সমান্তরাল হয়? পৃথিবীতে দুটো সরলরেখা কখন সমান্তরাল হয়? এগেন বলেন, পৃথিবীতে দুটো সরলরেখা কখন সমান্তরাল হয়? কেউ আমার কথা বুঝি না, পৃথিবীতে দুটো সরলরেখা কখন সমান্তরাল হয়? যখন তাদের কি দূরত্বটা হবে। আমার সাধারণ কথা বুঝিস না, এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, কখন সমান্তরাল হবে? যদি এই সরলরেখা দুটোকে আজীবন ভর চলতে দেওয়া হয় এবং তাদের মধ্যবর্তী দূরত্ব যদি সেম থাকে, তাহলেই তাদেরকে সমান্তরাল বলতে পারি। কখনো যদি এই সরলরেখা একটু পরিমাণ বেঁকে যায়, তাহলে ওই সরলরেখা কোনো না কোনো সময় বর্ধিত করলে একটা সময় মিলে যাবে এখানে এসে, তাহলে ওটাকে সমান্তরাল বলতে পারবো না আমরা। সমান্তরালের শর্ত জানি না? দুটি ভেক্টর সমান্তরাল। ভাই আগে ভেক্টর আসছে নাকি আগে রেখা আসছে বলেন তো? আরে ভাই এটা একটা রেখা, রেখার পরেই তো ভেক্টর আমরা পেয়েছি নাকি? এটা তো দেখছি আধ্যাত্মিক, এটা তো মানে 9 10-এ পড়ে আসছে। ওরে বাবা, সমান্তরাল শর্ত ক্লাস 8-এর পড়া। এই একটা সরল রেখা, এই একটা সরল রেখা, এরা কি সমান্তরাল হবে? হ্যাঁ ভাই, সমান্তরাল তখনই হবে। কখন সমান্তরাল হবে? যখন এদের এই মধ্যবর্তী ডিস্টেন্সটা আজীবন ভর সেম থাকবে, আজীবন ভর। অর্থাৎ মধ্যবর্তী এই যে কোণটা আছে তা 180 ডিগ্রি হবে আজীবন ভর।
সে যত বড় করেন না কেন, এই রেখাটাকে এখান থেকে যদি আপনি আইফেল টাওয়ার পর্যন্ত টানেন, এই রেখাটাকে আইফেল টাওয়ার পর্যন্ত টানেন, এই মধ্যবর্তী ডিস্টেন্স সবসময় সমান থাকতে হবে। কথা বুঝছি? বুঝছে কি না? এই রেখাটাকে যদি কোনোভাবে আমি যদি একটু বাঁকিয়ে দিই, এই রেখাটা কোনো এক সময় বর্ধিত করলে কি হয়ে যাবে, এরকম করে কোনো একটু বাঁকিয়ে দিই, তাহলে পরে বুঝতেই পারতেছেন এই রেখাটাকে বর্ধিত করলে কোনো এক সময় গিয়ে এই স্পেশনে সে মিলে যাবে, তার মানে সে সমান্তরাল নয়। তাইলে মুনা যে কথাটা বললো যে ভাই সমান্তরাল এখান থেকে তো এই পর্যন্ত, কেন? এটা যদি সমান্তরাল সরলরেখা হয় আজীবন ভর এটাকে বর্ধিত করেই যাব, সারা জীবন এদের মধ্যবর্তী ডিস্টেন্স সেম থাকবেই। বুঝাতে পারছি আমি? ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। তার মানে যে এখান থেকে এইটুকু ডিস্টেন্স 2 ভাই বুঝতে পারলাম, আর এটা এই উপরের থেকে ডিস্টেন্স হচ্ছে 3, তার এই বিন্দুর স্থানাঙ্ক কত? 2 3। স্থানাঙ্ক জ্যামিতি যারা পারি তাদের সমস্যা থাকার কথা না। এবার একটু খেয়াল করি, এখান থেকে এইটুকু ডিস্টেন্স আরও 2 বাড়িয়ে 4 করলাম, তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব কত? 4। আরে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব কত? 4 কি না? তাহলে এখান থেকে যদি 4 একক দূরত্ব নিতে হয়, তাহলে এইটুকু না 4 একক দূরত্ব? বলে নিচ্ছি তো, সমান এবং সমান্তরাল। তাহলে সমান যদি হতে হয়, তাহলে এই 2 এর সাথে 4 যোগ করলে যেটা পাওয়া যাবে সেটাই 6। তার মানে কি এই বিন্দু কত হবে? 6 3। তাহলে এখানেও আমি তাই করেছি যে এখান থেকে এই রেখাটা আর এই রেখাটা পরস্পর কি সমান্তরাল। এই পয়েন্টের দূরত্ব কতটুকু? 5 একক। এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর কোনো দূরত্ব নেই, জেড অক্ষ বরাবর কোনো দূরত্ব নেই। তাহলে এবার একটু খেয়াল করি, এখান থেকে এইটুকু যদি 5 একক হয়, তাহলে এই 4-এর থেকে এইটুকু কত একক? 5 আর 4 9 একক। হ্যাঁ তাহলে এটা কত? 900, সরি 930, 30। 930। তাহলে এই ভেক্টরটাও আমরা পাইলাম, এই ভেক্টরটাও আমরা পাইলাম। এখন এই ভেক্টরটা বের করতে পারবো না? কি হবে ভাই? এই দুটোর যোগফল সমান সমান এটা। তার মানে আমরা বলতে পারি ও পি ভেক্টর, সরি ও ডি ভেক্টর, এটার নাম দিয়ে দিলাম মনে করেন ডি বিন্দু। তাহলে ও ডি ভেক্টর ইজ ইকুয়াল টু পাবো কি? ও কিউ ভেক্টর প্লাস কিউ ডি ভেক্টর। তাহলে এখন আসি, ও কিউ ভেক্টর সমান সমান কি হবে? ও কিউ ভেক্টর তো আমরা আগেই বের করে রেখেছিলাম, এই যে 4i একক ভেক্টর প্লাস 3j একক ভেক্টর প্লাস ও পিকিউ। ও আচ্ছা ঠিক আছে, ও কিউ ভেক্টর তো আমরা আগে দেয়া ছিল। মুনা, আপনি কি পড়ার মধ্যে আছেন নাকি? বুঝছি আপনি ঠিক বলতেছেন, সরি। এখন আবার কি ওডি ভেক্টর কিউডি ভেক্টর নিয়ে দেখো, বুঝি না তো, যোগই তো করবো তো, আবার কিউডি ভেক্টর তো বাইর করতে হবে আমাকে, তাই না? ও তাহলে এই কিউডি ভেক্টর সমান সমান কি? কিউডি ভেক্টর সমান সমান কি হবে? কিউডি ভেক্টর মানে কিউ বিন্দু এবং ডি বিন্দু একটা অবস্থান ভেক্টর। এই কিউ বিন্দুর দেখেন একটা হচ্ছে কি, একবারে ডিরেক্ট আমরা এই একবারও বের করতে পারি, এত ঝামেলা না করে একবারও বের করতে পারি, এখানে এত টেনশন নেওয়ার দরকার নাই, ফাউল করে ফেলেছি, আপনাদের বুঝতে অনেক কঠিন হয়ে যাবে। যাই হোক, মনে আছে নিশ্চয়ই যে দুটো পয়েন্টের ভেক্টর, যদি এই পয়েন্টে কি ভেক্টর আছে বলেন তো? 0 0, আর এই পয়েন্টে কি ভেক্টর আছে? 930 ভেক্টর। তার মানে আমরা ডিরেক্ট এই কথা বলতে পারতাম না যে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব কতটুকু বের করতে গেলে ওডি ভেক্টর সমান সমান যে ভাই এই পয়েন্টের আর এই পয়েন্টের বিয়োগফল বের করলে আমরা এই ভেক্টরটা পেয়ে যাই। আরে ওডি ভেক্টর সমান সমান কত? এই 0 থেকে গেছে না, তাহলে 9i একক ভেক্টর প্লাস 3j একক ভেক্টর। এই যে কিউ ভেক্টর যেমন বের করেছিলাম সেমন করে ও ডি ভেক্টর বের করে ফেলতে পারি না? আরে ইয়ার, এই যে এখান থেকে যেমন আমরা ওপি বের করলাম, ও কিউ বের করলাম, এরকম করে ওডি বের করতে পারি কিনা? আরে এই বিন্দুর স্থানাঙ্ক তো আমাদের এখন জানা, 930 জানা না? তাহলে এটা যদি ও বিন্দু হয়, এটা যদি ডি বিন্দু হয়, তাহলে ওডি ভেক্টরের স্থানাঙ্ক কত হবে? ভেক্টরটা কত হবে ভাই? ডিরেক্ট কথা, 9i একক ভেক্টর প্লাস 3j একক ভেক্টর। আরে স্থানাঙ্ক দেওয়া থাকলে কিভাবে ভেক্টর বের করা যায় সেটা আমি শিখিয়েছি কিনা? কেউ কথা কয় না। তাইলে সেটাই আমরা বের করলাম ওডি ভেক্টর। এখন এই দুটো ভেক্টরের ডট গুণ করব আমরা, তাহলে পি কিউ ভেক্টর ডট ওডি ভেক্টর ইজ ইকুয়াল টু -i একক ভেক্টর প্লাস 3j একক ভেক্টর ডট 9i একক ভেক্টর
প্লাস 3j একক ভেক্টর, তাহলে আই গুণ হবে, আই গুণ হলে -9 আর জে গুণ হলে +9, এটা কাটলে 0 হয়। তার মানে আমরা এখন বলতে পারি ভাই তাদের ডট গুণফল যেহেতু 0 ছিল, সো হোয়াট উই ক্যান সে তারা পরস্পর লম্বভাবে অবস্থিত ছিল, ইয়েস অর নট, অর্থাৎ তারা পরস্পর সমকোণে ছেদ করেছিল। কথা কি ক্লিয়ার? জি স্যার। এই কি যেন ফাবিহা সিন্ধিয়া, আপনি কি এখন আমার কথা শুনতে পাচ্ছেন? ফাবিহা সিন্ধিয়া, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন এখন? আপনি মেসেজ করেছিলেন, আমি বারবার জানতে চেয়েছি আপনি শুনতে চাচ্ছেন কিনা, আপনি সেটারও অ্যান্সার করেন নাই। আমি আসলে বুঝতেছি না আপনি শুনতে পাচ্ছেন কিনা আমার কথা, একটু ইনফর্ম করলে তারপরে দেখা যেত না শুনতে পারলে। তাহলে এই পুরো অঙ্কটা ক্লিয়ার? হুম। কারোর সমস্যা নাই তো? কেউ এখন আর কথা বলবে না, হ্যাঁ? নাই নাই নাই। তো এখন কিভাবে বুঝবো বলেন? যখন বুঝবো তখন এখন বুঝবেন না মানে এতক্ষণ ধরে কি বুঝলেন? স্যার নিচে যান তো, নিচে যান। হ্যাঁ হ্যাঁ, এখানে ওয়েট। থোড়া থোড়া বুঝছি। এখানে থোড়া থোড়া বোঝার কি হলো? পুরোটা না বুঝে তো থোড়া বুঝলে লাভ নাই। যে স্যার আমরা এখানে ওকিউ মাইনাস ওপি কেন জানি বিয়োগ দিলাম, আমি ভুলে গেছি। এবার কিন্তু মেজাজ খারাপ হবে, কারণ অতীতের পড়া না পড়ে এসে কেউ যদি কোয়েশ্চেন করে তাহলে আমার মেজাজটা খারাপ হওয়া স্বাভাবিক কিনা সেটা আমাকে বলেন। ও আচ্ছা, হ্যাঁ মনে পড়ছে মনে পড়ছে। এখানে দুটো আমরা অবস্থান ভেক্টর থেকে কিভাবে একটা ভেক্টর নির্ণয় করা যায় এই কথাটা যদি এখন আপনারা না করেন। সরি, হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে, এখন মনে পড়ছে আবার। আমার পড়ানোর বাইরে কোনো কিছু থাকলে সেটা প্রশ্ন করলে আমি বারবার অ্যান্সার করব, কিন্তু যদি আমার পড়ানোটা কেউ পড়ে না এসে প্রশ্ন করে তাহলে তো ডেফিনেটলি মেজাজ দেখতেই হবে। হ্যাঁ অবস্থান দেখবো। এবার নেক্সট একটা কোয়েশ্চেন আমি লিখছি, কোয়েশ্চেনটা একটু সলভ করব, আপনারা দেখেন। বলেছে স্রোত না থাকলে একজন সাঁতারু, স্রোত না থাকলে একজন সাঁতারু 4 কিলোমিটার/আওয়ার বেগে সাঁতার কাটতে পারেন 2 কিলোমিটার/আওয়ার বেগে সরল রেখা বরাবর প্রবাহিত একটি নদীর এপার থেকে ওপারে ঠিক বিপরীত বিন্দুতে যেতে হলে সাঁতারুকে কোন দিকে সাঁতার কাটতে হবে? আচ্ছা, তো আমি আপনাদের ম্যাথমেটিক্স সলভ করানোর সময় বলেছিলাম যে অন্য কোনো দিকে চিন্তা করার বা অন্য কোনো কিছু নিয়ে ভাবার দরকার নাই আপনাদের, যেটা ভাবার দরকার সেটা নিয়েই ভাবেন। সেটা কি, যে আমি আপনাদের যে 3টা রুলস লিখে দিয়েছি নদী নৌকার অঙ্ক সমাধানের জন্য, এই 3টা রুলস যদি ভালো মতো আপনারা দেখতে পারেন তাহলে যে কোনো অঙ্ক আপনারা মিলাতে পারবেন। তো এখানে কথা হচ্ছে যে এটা কোন নিয়মের মধ্যে পড়ে সেটা আপনাদের আগে ধরা শিখতে হবে। এটা কোন নিয়মের মধ্যে পড়ে আমার বলা 3টা রুলসের মধ্যে? কেউ আপনাদের মধ্যে কেউ বলতে পারবেন যে এটা কোন নিয়মের মধ্যে পড়ে? নবদ্বীপের বেশি
হ্যাঁ, ডিগ্রিতে 90 ডিগ্রিতে তাকে পৌঁছাইতে হবে, অর্থাৎ লম্বালম্বি পৌঁছাইতে হবে। আর লম্বালম্বি পৌঁছাইতে হলে তাকে যাত্রা করতে হবে 90 ডিগ্রির বেশি। হ্যাঁ আমার আর একটা কোশ্চেন শিওর? স্রোত তো নাই, তাহলে 90 বেশি কেন হবে? এখানে কি লেখা আছে? 2 কিলোমিটার/আওয়ার বেগ। স্রোত না থাকলে এখানে স্রোত আছে কিনা সেটা একটু পড়ে তো দেখেন, পুরো প্রশ্ন পড়েন, মানে প্রথম লাইন পড়ে তো এত চিন্তা করার দরকার নাই। 2 কিলোমিটার/আওয়ার বেগে সরলরেখা বরাবর প্রবাহিত একটি নদীর এপার থেকে ওপারের দিকে ঠিক বিপরীত বিন্দুতে যেতে হলে, তার মানে কি 2 কিলোমিটার/আওয়ার নদী প্রবাহিত হচ্ছে। আরে নদী প্রবাহিত হওয়া মানে কি? স্রোত প্রবাহিত হওয়া। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে 90 ডিগ্রি বেশিতে 90 ডিগ্রির বেশিতে তাকে যাত্রা করতে হবে। হ্যাঁ, এবার কে জন্য কোয়েশ্চেন করেছিলেন বলেন। হ্যাঁ, এই যে আপনি যে 2 নম্বর রেখা দিয়েছিলেন 90 ডিগ্রি কোণে যাইতে, ওটা আমি কখন ইউজ করব? 90 ডিগ্রি কোণে যেতে বলতে কি, যে সে যদি সর্বনিম্ন দূরত্বে, মানে নদী সর্বনিম্ন সময়ে নদী পার হতে চায় বা সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে চায়, তখন আমরা বের করে থাকি যে 90 ডিগ্রিতে যাত্রা করলে পারে সে সর্বনিম্ন সময়ে নদী পার হইতে পারবে। ওটা লেখা থাকলে ওটা ইউজ করব। জি, আমি ওখানে আপনাদের প্রত্যেকটা টপিক্সের পাশে 2 বা ততোধিক মানে পয়েন্ট লিখে দিয়েছি। প্রশ্নের মধ্যে এটা লেখা থাকলে এটা ইউজ করবেন, এটা লেখা থাকলে এটা ইউজ করবেন। তাহলে এটা কার মধ্যে পড়ে ভাই? আড়াআড়ি নদী পার হওয়া। 90 ডিগ্রি কম কোণে থাকলে 90 ডিগ্রির কম কোণে থাকলে মানে 90 ডিগ্রির কম কোণে থাকলে তো সে কি করবে? তার হ্যাঁ, আপনারা কি আগের ক্লাসগুলো ঠিকঠাক মতো করে আসছেন? আমি দেখছি স্লাইডের পাশে আপনি কিছু লিখে দেন না, এটা এমনি সিঙ্গেল ছিল। বুঝিনি কথা। 90 ডিগ্রির কম কোণে যাত্রা করা প্রশ্নের মধ্যে উল্লেখ থাকবে যে এইভাবে একজন ব্যক্তি যাত্রা করতেছে, ওটা অন্য কোনো ক্ষেত্রে না। যে যেভাবে কোয়েশ্চেন আসতে পারে প্রত্যেকটা পার্ট আমি লিখে দিয়েছি আপনাদের। এখন এটা ধরার দায়িত্ব তো আপনাদের। যেমন এখানে বলেছে কি, ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাইতে হবে। ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাইতে হবে মানে কি? মানে হচ্ছে এটা যে ভাই আমরা নদীটাকে প্রথমে একটু চিন্তা করি যে এটা হচ্ছে আমাদের নদী, এটা হচ্ছে আমাদের নদী, এইটুকু হচ্ছে আমাদের নদী। তো এখন নদীটার প্রস্থ কতটুকু ছিল? দেওয়া আছে নদীর প্রস্থ? আচ্ছা, নদীর প্রস্থ দেওয়া নেই। দেওয়া নেই তো দরকার নাই আমাদের। তাহলে আমরা ধরে নিচ্ছি, এমনি মনে মনে তো চিন্তা করে নিতেই পারি ভাই এটা আপনি যে শিখিয়েছিলেন ডি দূরত্ব, সেটা ডি দূরত্ব। এখন লোকটা পৌঁছাবে কেমন করে? লোকটা পৌঁছানোর আগে আমাদেরকে আগে ডিসাইড করতে হবে স্রোত যাচ্ছে কোন দিকে। তো আমরা ধরে নিচ্ছি স্রোত যাচ্ছে হচ্ছে এই দিক বরাবর। স্রোত যাচ্ছে হচ্ছে এই দিক বরাবর। স্রোতটাকে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই? দেখা যায় এবার স্রোতটাকে? ওকে, তাহলে লোকটা এখন একেবারে বিপরীত বিন্দুতে পৌঁছাইতে হবে। বিপরীত বিন্দুতে পৌঁছানো মানে তাকে কোন বিন্দুতে পৌঁছাইতে হবে? বিপরীত বিন্দুতে পৌঁছানো মানে তাকে এই বিন্দুতে পৌঁছাইতে হবে ভাই, ঠিক কি না? তাহলে এই বিন্দুতে পৌঁছাইতে চাইলে সেও যদি ওই বিন্দুতে পৌঁছাতে চায় তাহলে তাকে যাত্রা করতে হবে কোন দিকে? ভাই সে যদি এরকম লম্বালম্বি যাত্রা করে তাহলে সত্য তাকে ঠেলতে ঠেলতে ওই পাশে নিয়ে যাবে। তার মানে তাকে এরকম কোনো একভাবে যাত্রা করতে হবে। হ্যাঁ আমার আরেকটা কোশ্চেন আছে। জি বলেন। যদি সে লম্বালম্বি যাত্রা করে তাহলে কম কোণে পৌঁছাবে? হ্যাঁ ডেফিনেটলি। আরে ভাই এটা তো একেবারে কমন সেন্সের কথা যে স্রোত তাকে ঠেলতে ঠেলতে সে যদি, দাঁড়ান দেখাচ্ছি, সে যদি যাত্রা করে এরকম করে তাহলে স্রোত তাকে এদিক থেকে ঠেলবে না এরকম করে? তাহলে স্রোত তাকে 90 ডিগ্রি কম কোণে তো কোনো কাজই আসছে না, ওটা কিভাবে ইউজ করবে 90 ডিগ্রি কম কোণে যাত্রা করার জন্য? ভাই 90 ডিগ্রির কম কোণে যাত্রা করার জন্য কি আমি বলেছি এটা সর্বনিম্ন সময়ে সর্বনিম্ন দূরত্বে নদী পার হওয়ার জন্য? আমি বলেছি সে যদি এইভাবে যাত্রা করে কোনো নৌকা, তখন সে আরও এইভাবে পৌঁছে এই জায়গা পৌঁছাবে, তখন এই পার্শ্বীয় সরণ বেড়ে যাবে। তাই আচ্ছা ঠিক আছে, আমি আজকে লাস্টের দিকে এরকম একটা ম্যাথমেটিক্স করিয়ে দিব জান। তো তাকে কোন দিকে যাত্রা করতে হবে? এই দিকে যাত্রা করতে হবে, ইয়েস অর নট? যে এই দিকে যদি যাত্রা করে তাহলে আমি ধরে নিচ্ছি এটা আলফা করে যাত্রা করেছিল, তা আমার কাজ শেষ। এখন স্রোতের বেগ কত ছিল? স্রোতের বেগ ছিল 2 কিলোমিটার/আওয়ার। 2 কিলোমিটার/আওয়ার। আর একটা জিনিস দেওয়া ছিল যে একজন সাঁতারু 4 কিলোমিটার/আওয়ার বেগে সাঁতার কাটতে পারে যদি স্রোত না থাকে। তাহলে ওই ব্যক্তির বেগ কত? 4 কিলোমিটার/আওয়ার। ইয়েস অর নট? তাহলে এখন তো আমার ক্যালকুলেশন হয়ে গেছে ভাই। কিভাবে? যে মনে আছে এখানে ফর্মুলা ছিল কি,
কজ ইনভার্স, একবার আমি করে দিচ্ছি, কজ ইনভার্স অফ কি 2/4। পুরো অঙ্ক করে দিব, পুরো অঙ্ক করে দিব। না, আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমার চলবে আমি বলবো। আরে তুমি একটু 2 মিনিট স্টপ থাকে। এবার কথা বলেন তো। ভাই এই অঙ্ক কি আমাকে পুরো করে দিতে হবে? এর আগেও আমি করে দিয়েছি অঙ্ক পুরো। তাহলে থিটা ইজ এই আলফা ইজ ইকুয়াল টু কি হবে, কজ ইনভার্স অফ মাইনাস ভি বাই ইউ। তাহলে ভি কত 2, ইউ কত 4, আর এটাই তো ভি ছিল, মনে আছে? স্রোতের বেগ ভি ধরেছিলাম আর নৌকার বেগ ইউ ধরেছিলাম। তাহলে এটা ক্যালকুলেট করলে কজ ইনভার্স অফ মাইনাস হাফ মানে কত 120 ডিগ্রি। একটা কথা বলবো আপনাদের, বলেন। যদি এরকম 90 ডিগ্রির বেশি কোণে যাত্রা করে আর স্রোতের বেগ যদি মাসের ব্যক্তির বেগের অর্ধেক হয়, তাহলে কোণ সবসময় 120 ডিগ্রি হবে। তাহলে তাহলে এই জিনিসটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে যেভাবেই অঙ্ক করা থাক অত বড় করে টেনশন নেওয়ার আমাদের কোনো দরকার নেই। ভাইয়া যে নিয়মটা শিখিয়েছে ওটা একেবারে 100% সব ক্ষেত্রে প্রযোজ্য হবে, এত টেনশন নেওয়ার কিছু নাই। প্র্যাকটিস করতে হবে অত্যাধিক পরিমাণে, তাইলে যে কোনো নদী নৌকার অঙ্ক এটা অ্যাপ্রোপ্রিয়েট। কিন্তু আপনাদের বইগুলাতে বা আপনাদের গাইডগুলাতে বা আপনাদের টেস্ট পেপারগুলোতে এক এক জায়গায় এক এক নিয়ম আছে, যাতে আপনাদের মাথাটা শুধু নষ্টই হবে আর কিছু না। ওকে ডান। তো এবার এটা যদি হয়ে যায় তাহলে আপনারা যে 90 ডিগ্রির কম কোণে যাত্রা নিয়ে কথা বলছিলেন সেই ব্যাপারটা নিয়ে আমরা একটু কথা বলবো, ঠিক আছে? সেকেন্ড থার্ড কোয়েশ্চেনটাতে যাই। আজকে আমাদের সুজানা এগুলো তো কত ইজি, যখন আমরা করতে তখন ঈশান বুঝি না। আসো, যে অঙ্ককে আমি করলাম ওই অঙ্কগুলো তো আপনারাই দিছেন। আচ্ছা আমাদের সুজানা আজকে কথা বলে না কেন? যেটা করাইলে কে? এটা আমি দিয়েছিলাম। সুজানা আজকে কথা বলে না কেন? সুজানা কি আছে ক্লাসে? না আছে স্যার, এই যে মাইক অন করছে। আপনার আসতে এত লেট কেন আজকে? স্যার বাসায় নেট ছিল না তো, তারপরে ফোন থেকে ডাটা দিয়ে? কিনছি, নেট কিনছি তারপরে। ওরে বাবা, থ্যাংক ইউ পুরে সুজানা। সাংঘাতিক পড়া এ! থেকে এই কিনা স্বর্ণা খাতুন, বান্ধবীদের পীড়িত না বাসায় ডেকে নিয়ে খাটাবেন, এখানে না। আমার কথাবার্তায় ডাক করার কিছু নেই। বান্ধবীদের মধ্যে বেশি যদি ইয়ে হয় তাহলে বাসায় নিয়ে ডাকে নিয়ে যেয়ে দাওয়াত করে খাওয়াবেন। আমি কিছু বলছি এখানে? অবশ্যই বলেছেন, একটু ভালো করে খেয়াল করে দেখেন, মনে করে দেখেন। আরে কথাগুলো তো আমি সুজানাকে বলছি যে তুই অ্যাড করতে চাস, যার জন্য এমডি সেটা ও বুঝবে। আপনি আপনারটা নিয়ে চিন্তা করেন, পড়ার সময় নিজেদেরটা নিয়ে চিন্তা করবেন। আমার কারোর সম্পর্কে বলতে হলে আমি বলতে পারবো, কারণ আমার পড়াশোনা নিয়ে চিন্তা নেই, আপনার পড়াশোনা নিয়ে চিন্তা আছে। আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলতেছি, ক্লাস টাইমে অন্তত পড়াশোনার মধ্যেই মনটা রাখবেন, অন্য কোনো ক্ষেত্রে না। তারপর পড়ান তো, ওকে বাদ দেন, ও বলবে। ও বললে যে পড়ান। তাহলে এটা হচ্ছে কি নৌকা নদীর প্রস্থ, তা আমি নদীর প্রস্থটাকে বলে দিলাম 1 কিলোমিটার। নদীর প্রস্থ কত? 1 কিলোমিটার। আগে সমাজবে। এখন কোয়েশ্চেন আমি একটা দিচ্ছি, কোয়েশ্চেন হচ্ছে এটা যে একজন থাক, এই পাশে দিই, এই পাশে দিই, এই পাশে। এখান থেকে এই বিপরীত প্রান্তে একটা ডাকাত দাঁড়িয়ে আছে। ডাকাতটা এদিক বরাবর দৌড়াইতেছে, একেবারে নদীর কোল ঘেঁষে। কত মিটার পার সেকেন্ড বেগে দৌড়াইতেছে সে? মনে করেন 20 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াইতেছে। আচ্ছা, আর এইখানে একটা পুলিশ নৌকা নিয়ে ওই ডাকাতটাকে ধরার জন্য সমকোণের সাথে বা উলম্বের সাথে বা আনুভূমিকের সাথে একটা নির্দিষ্ট কোণ নিয়ে যাত্রা শুরু করলো। পুলিশের বেগ ছিল কত? পুলিশের বেগ ছিল মনে করেন 50 মিটার পার সেকেন্ড।
আর আমাদের অ্যাঙ্গেল যেটা ছিল সেই অ্যাঙ্গেলটা দেওয়া ছিল হচ্ছে 45 দিলে একটু বেশি ছোট হয়ে যাচ্ছে। 30 ডিগ্রি। আচ্ছা না 30 ডিগ্রি তো আরও ছোট হয়ে গেল, তার মানে আমরা দিতে পারি হচ্ছে 60 ডিগ্রি। 90 ডিগ্রি দিলে তো 90 ডিগ্রির কম কোণ হলো এই। ওকে, না। 60 ডিগ্রি কোণে যাত্রা করেছে। এখন কথা হচ্ছে এই পুলিশ এই ডাকাতকে ধরতে পারবে কিনা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। ভাই আপনার সবসময় এরকম ধরাধারি কোশ্চেন করতে ডাকাতকে ধরতে পারবে কি? পারবে কি? এখানে সময় বের করবো না? অঙ্কটার মধ্যে একটু ট্রিক্স আছে, একটু আমরা খেয়াল করে দেখবো। অঙ্কটা যে মাথায় আসলো এখন, ভাল লাগছে, অঙ্ক একটা নতুন কিছু দেখাইতে পারবো। খেয়াল করে দেখি। কথা হচ্ছে একটা নদী ছিল, কথাগুলো প্রশ্নগুলো আমি আগেই বলেছি ফিজিক্সের অঙ্ক করার সবথেকে বড় কৌশল হচ্ছে অঙ্কটার ছবি মনের মধ্যে ভালো করে এঁকে ফেলা। তো প্রথমে আমরা ভালো করে চিন্তা করি। আমি বারবার করে একটা অঙ্ক কেন পড়ি জানেন? ওটা রিয়েলাইজ করতে আমার সুবিধা হয় তাই। কিন্তু আপনারা অঙ্ক একবারই পড়েন আর পড়ার দরকার পড়ে না, কিন্তু অঙ্ক যতবার পড়বেন রিয়েলাইজ করতে তত সুবিধা হবে। যে আমি বলেছি এখানে একটা নদী ছিল, সেই নদীর প্রস্থ হচ্ছে 1 কিলোমিটার। 1 কিলোমিটার মানে কত ভাই? এখান থেকে একটা ইনফরমেশন পাইলাম, 1 কিলোমিটার মানে 1000 মিটার, কারণ আমাকে মিটারে ক্যালকুলেট করতে হবে। ঠিক পুলিশ যেখানে দাঁড়ায় আছে তার বিপরীত বিন্দুতে, পুলিশ যেখানে দাঁড়ায় আছে তার ঠিক বিপরীত বিন্দু থেকে একজন ডাকাত এদিক বরাবর ভাগতেছে। ডাকাত এদিক বরাবর ভাগতেছে, সে তো আর পানির উপর দিয়ে হাঁটতেছে না নিশ্চয়ই, একেবারে তীর দিয়ে হাঁটতেছে। এখন আবার কেউ আবার প্রশ্ন করেন না ভাই ওই তীর দিয়ে কেন হাঁটবে, ও তো ওইদিকে ভাগবে। প্রশ্নে সেটা দেওয়া ছিল না, যে একদম নদীর তীর দিয়ে সে দৌড়াইতেছে কত 20 মিটার পার সেকেন্ড বেগে। ভাইয়া আমাকে একটু বলেন তো, এই যে ডাকাতের বেগ, এটাকে কি কোনো ত্বরণ আছে? নাই। ত্বরণ থাকলে তো ত্বরণ দেওয়া থাকলো, তার মানে কি ডাকাতটা সমবেগে যাচ্ছিল। ওকে, পরবর্তীতে এই যে এখানে আমাদের যে পুলিশ আছে, পুলিশ সাহেব কি করলেন, তিনি স্রোত, আমি আচ্ছা আরেকটা জিনিসটা এখানে দিই নাই, স্রোতের বেগটা দিয়ে দিই। এই দিক বরাবর স্রোত যাচ্ছে, এদিক বরাবর কি যাচ্ছে? স্রোত যাচ্ছে। দাঁড়ান, স্রোতটাকে আমি একটু ভিন্ন কালি দিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। স্কাই ব্লু। ঠিক আছে, এদিক বরাবর স্রোত যাচ্ছে, স্রোতের বেগটাও আমি দিয়ে দিচ্ছি। স্রোতের বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড। ওকে, এখন কোয়েশ্চেন হচ্ছে পুলিশ সাহেব কি করলেন, স্রোতের সাথে 60 ডিগ্রি কোণে 50 মিটার পার সেকেন্ড বেগে তিনি স্পিড বোট ভাগিয়েছেন ওই ডাকাতকে ধরার জন্য। এখন কথা হচ্ছে ডাকাতকে পুলিশ ধরতে পারবে কি? তো আমরা এখানে চিন্তা করতে পারলাম যে ভাই এখানে এই ঘটনা ঘটতে পারে, যে এই যে স্রোত আছে, এই স্রোত তাকে এরকম ঢিপিস করে ধাক্কাইতে এই স্পিড বোটকে কোনো এক সময় এই জায়গা নিয়ে গেল। ঠিক আছে কথা, এই জায়গায় নিয়ে গেল। আমি এই স্রোতের বেগটাকে একটু ছোট করে নিচ্ছি যাতে আপনাদের আর একটু ক্লিয়ার বুঝতে সুবিধা হয়। এই দিক বরাবর মানে ডাকাত যাচ্ছিল, তাইলে এই ডাকাতকে যদি এই পুলিশের ধরতে হয়, আমি আরও একটা চিত্র আঁকিয়ে নিচ্ছি আপনাদের সুবিধায়। কি কালি দিয়ে আঁকি? এই কালিটা দিয়ে আঁকি। এই যে এটা মনে করেন সেই চোরের লব্ধি বেগ, চোর এই বরাবর গিয়ে এখানে পৌঁছাবে, মানে পুলিশ এই বরাবর পৌঁছাবে। তার মানেটা কি? ব্যাপারটা এরকম চিন্তা করা শিখি যে ভাইয়া আমার বোঝা হয়ে গেছে কি, যে এই পুলিশ যে সময়ে এখানে পৌঁছাবে, চোরকে নিশ্চয়ই ওই সময়ে এই দূরত্বের মধ্যেই থাকতে হবে। ও যদি এই দূরত্ব ছাড়িয়ে চলে যায় তাহলে পুলিশ আর চোরকে ধরতে পারবে না বা ডাকাতকে ধরতে পারবে না। ইয়েস অর নট? মানে পুলিশ যে সময়ে এই জায়গাটাতে থাকবে, ঠিক চোরকে ওই সময়ে এই দূরত্বের মধ্যে থাকতে হবে। কারণ কি, দেখা যাচ্ছে যে চোর এখানে ছিল, তাহলে পুলিশ এখানে দাঁড়িয়ে ওয়েট করবে, তুই আয় আমি তোকে ধরবো। ইয়েস অর নট? কিন্তু পুলিশ যদি এখানে গিয়ে পৌঁছায়, চোর যদি এখানে থাকে, তো এই পুলিশ কি চোরকে ধরতে পারবে? না, ধরতে পারবে না। তার মানে আমাকে প্রথমে বের করতে হবে সেই একটা নির্দিষ্ট সময়, যে সময়ে পুলিশ এখানে পৌঁছাবে আবার ডাকাতটাও এখানে পৌঁছাবে। ইয়েস অর নট? তাহলে তো এখানে দুইটারই সময় বের করতে হবে। সময় আমাদের ধরে নিতে হবে। তাহলে ধরি T1 টি সময় পর
টি সময় পর পুলিশ ডাকাতটিকে ধরে ফেলে, ডাকাতটিকে ধরে ফেলে। আগিয়া সমাজ মে? তাহলে এই সময়ে ডাকাত অ্যাকচুয়ালি কত দূরত্ব অতিক্রম করেছে সেটা তো আমরা বের করতে পারি। তাইলে ডাকাতের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব এস সমান সমান কি ভাই? ভিটি। তাহলে এস সমান সমান ভিটি হলে এস ইজ ইকুয়াল টু কত হবে? সে যাচ্ছিল 20 মিটার পার সেকেন্ড বেগে, না? হ্যাঁ, 20 মিটার পার সেকেন্ড বেগে, আর টি হচ্ছে তার দূরত্ব। ইয়েস অর নট? তাহলে এখান থেকে কি আমি বলতে পারি টি ইজ ইকুয়াল টু এস বাই 20? পারি বলতে? জি স্যার। এই দুটোর যে কোনো একটা আমাদের কাজে লাগবে, তাই আমরা একটু বের করে রাখলাম, পরে অঙ্কের চাহিদা অনুসারে আমরা কাজে লাগাবো। এবার আসি, আমার চোরের কাজ শেষ, ডাকাতের কাজ। এখন আমাকে বের করতে হবে কি ভাইয়া? ওহো, এই যে বেগ নিয়ে যাচ্ছে এই লব্ধি বেগটা, কারণ এই বেগ নিয়ে সে তো আর এখন যাচ্ছে না, কারণ স্রোত তাকে ধাক্কাচ্ছে। তার মানে এই যে এখানে বড় নীল কালি দিয়ে, মোটা কালি দিয়ে যেটা আমরা আঁকছি, যে বেগটা আঁকছি, এই বেগটা কিসের বেগ? এই ডাকাতের লব্ধি বেগ। ডাকাতের লব্ধি বেগ কিনা, সরি, পুলিশের লব্ধি বেগ। পুলিশের লব্ধি বেগ। তাহলে পুলিশের লব্ধি বেগ কিভাবে বের করতে পারি ভাইয়া? সোজা কথা তো, এটা তো সামান্তরিকের সূত্র মেনে চলে। আরে ইয়েস অর নট? আরে লব্ধি বের করার সূত্র সামান্তরিকটা মেনে চলে না, আমরা তো এটা বের করব। তাহলে এটা বের করার ফর্মুলা কি হবে? এটাকে যদি ধরি আমি আর, তাহলে আর ইজ ইকুয়াল টু, মনে আছে, রুট ওভার অফ ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv কজ অফ 60 ডিগ্রি। ইয়েস অর নট? আর এটা তো 60 ডিগ্রি ছিল। তাহলে এটা কেউ একজন দয়া করে আমাকে বের করে জানান। আর ইজ ইকুয়াল টু রুট ওভার অফ ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv কজ অফ 60 ডিগ্রি। তার মানে কি, এটাকে ক্যালকুলেট করলে ইউ স্কোয়ারের মান কত ছিল? 50, ভি স্কোয়ারের মান 10 প্লাস 2 ইন্টু 50 ইন্টু 10 ইন্টু কজ অফ 60 ডিগ্রি। টোটালটা ক্যালকুলেট করে আমাকে একটু বলেন। 10 পয়েন্টে বলবো? হ্যাঁ, পয়েন্টেই বলেন। 55.67 মিটার পার সেকেন্ড। তার মানে দাঁড়ালো কি, এই যে বেগটা, এই যে খেয়াল করি, এই যে বেগটা, এই বেগটার মান কত ছিল? 55.67 মিটার পার সেকেন্ড। ভাই এটা কেন লব্ধি বেগ হয়েছে বুঝতে পারছি। পুলিশের যে বেগ ছিল 50 ডিগ্রি, সেটা কিন্তু আর নেই, এখন হয়ে গেছে 55। কেন? কারণ স্রোত তাকে ধাক্কাচ্ছিল। আগে সমাজ মে? আরে ইয়ার গিয়েছে কিনা? জি জি বুঝতে পারছি। ওকে, এখন আমরা পুলিশের লব্ধি বেগ পেয়ে গেছি। এই লব্ধি বেগ নিয়ে পুলিশ কি করবে? সামনের দিকে সাই করে যেতে থাকবে, গিয়ে ডাকাতটাকে ধরার চেষ্টা করবে। তাহলে এখন একটা কথা মনে আছে যে ভাই, এইভাবে যদি কোনো একটা বস্তু যায়, তাহলে সেই বস্তুর ক্ষেত্রে আমাদের কি বের করা লাগে? পার্শ্বীয় সরণের মান বের করা লাগে। পার্শ্বীয় সরণ যতটুকু হবে, সেই পার্শ্বীয় সরণ যদি এই পুলিশের ডাকাতের অতিক্রান্ত সরণের সমান হয়ে যায়, তাহলেই ধরতে পারবে, বা তার থেকে বেশি হয়। পার্শ্বীয় সরণ মানে কি শিখিয়েছিলাম? এই পয়েন্ট থেকে এইটুকু দূরত্ব, মনে আছে? তাহলে পার্শ্বীয় সরণ বের করার জন্য এখানে ফর্মুলা কি ইউজ করেছিলাম 3 নাম্বার কেজে, মনে আছে কিনা সবার? px = vt। মুনা, পড়াশোনা না করে কথা বললে কিন্তু মেজাজ খারাপ হয়ে যাবে। তিন নাম্বার কেজের ক্ষেত্রে পার্শ্বীয় সরণ নির্ণয়ের ফর্মুলা কি ছিল? স্যার u cos alpha plus v into d by u sin alpha না? কারেক্ট। তাহলে আমরা এখন বের করব কি? পার্শ্বীয় সরণের মান। তাহলে পার্শ্বীয় সরণ বের করি। অর্থাৎ dx বের করি আমরা একবারে, আর পার্শ্বীয় সরণ লিখলাম না, বাংলার ওই বানান লেখার থেকে dx লেখাই ভালো। ইফতি আবার বলেন। u cos alpha plus v into t d না
ওই বাই ইউ সাইন আলফা। টি এর মানটাই তো আমার এখানে জানা নেই তাই। হ্যাঁ হ্যাঁ তো আমরা মাঝখানের অংশটুকু না করলেও পারতাম, আরও ভালোই হইতো। তাহলে এবার একটু খেয়াল করি, এই যে আমাদের এই অ্যাঙ্গেলটা ছিল, এই অ্যাঙ্গেলটার এই দিক বরাবর দূরত্ব বাইর করতে পারি না। ইউ কজ আলফা কত হবে? 50 cos 60 ডিগ্রি, 50 cos 60 ডিগ্রি প্লাস ভি এর মান কত? 10 ইন্টু টি, আর এটার মান কত? 1000। ক্যালকুলেট করি, 1000 ইজ ইকুয়াল টু এই 50 cos 60 ডিগ্রির মান কত? cos 60 সমান সমান হাফ না? স্যার 50 cos 60 ডিগ্রির মান হচ্ছে 25। 25 তাই বলেছিলাম, প্লাস 10 ইন্টু টি, তার মানে টি ইজ ইকুয়াল টু কত হয়? ও সরি 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 ভাই, ডিএক্স এর মানে আমি বের করতেছি, সরি সরি সরি, ডিএক্স তো আমার দেওয়া নেই, শুধু ডি দেওয়া, আমি ভুল লিখেছি এখানে। তাহলে ডিএক্স ইজ ইকুয়াল টু কত হবে? তাহলে 35t। 5t, তার মানে টি ইজ ইকুয়াল টু কত? ডিএক্স ডিভাইডেড 35 না? এবার একটু খেয়াল করে দেখি, এই ডিএক্স আর এই যে এখানকার ডি আছে, এই ডিএক্স আর এখানকার যে ডি বের করলাম, এই যে এই এস, এই দুটো যদি পরস্পর সমান হয় তাহলেই পুলিশ চোরটাকে ধরতে পারবে, ইয়েস অর নট? আরে কম হলেও তো ধরতে পারবে, সেটা ব্যাপার না। তাইলে আমি কি এখন বলতে পারি এইটি আর আমাদের যে এইটি এটা পরস্পর সমান? পারি কিনা বলতে? তাইলে আমরা বলতে পারি এই যে এখানকার যে ডিএক্স ইজ ইকুয়াল টু এস হইতে হবে। তাহলে ডিএক্স সমান সমান কি? ডিএক্স সমান সমান হচ্ছে 50t, আর আমাদের ওখানকার যে ভুল করে ফেললাম, যে সময়ে সে এখানে গেছে সেই সময়ে সে এখানে যাবে, তাহলে এখানকার সরণ আর পার্শ্বীয় সরণ সমান হতে হবে। আচ্ছা, পার্শ্বীয় সরণের সূত্রটা আবার একটু বলেন তো কেউ? স্যার এটা ভি আগে হবে, ভি প্লাস ইউ কজ আলফা। এটা কোনো ফ্যাক্ট না। সাইন আলফা আছে, বাই ইউ সাইন আলফা, এটা না? টি এর মান কত ছিল যেন? t বাই ইউ সাইন আলফা। টি বাই ইউ সাইন আলফা, আমি একটু গাধা হয়ে যাচ্ছি। টি বাই ইউ সাইন আলফা, স্যার টি স্যার ডি বাই ইউ সাইন আলফা, মান অটোমেটিক্যালি বের হয়ে যাচ্ছে আর আমি এখানে গাধামি করতেছি। ছি, দেখি ডিএক্স ইজ ইকুয়াল টু, এটার মান তো আমরা 55 পেয়েছিলাম তাই না? এটা ক্যালকুলেশন করি, 1000 ডিভাইডেড 50 সাইন 60 ডিগ্রি কত আসে? কত হয় কত হয়? স্যার হয় হচ্ছে 23.09। স্যার হ্যাঁ, টোটালি ডিএক্স এর মান কত আসে? 808.29। 808.29। তার মানে এই যে পুলিশের যে মানে হচ্ছে ইয়ে ছিল, পার্শ্বীয় সরণ ছিল, তা হচ্ছে এত মিটার। এখন এই ব্যক্তির পার্শ্বীয় সরণ কত হবে? এই ব্যক্তির সরণ কত হবে? এই ব্যক্তির সরণ হবে এস ইজ ইকুয়াল টু 20 ইন্টু টি, আর এই টির মান তো আমরা কিছুক্ষণ আগে এখানে বের করলাম তাই না? যে কারণ একটু খেয়াল করে দেখি, এই ব্যক্তি ঠিক ততক্ষণ পর্যন্তই দৌড়াইতে পারবে যতক্ষণ পর্যন্ত এই পুলিশ এখানে গিয়ে পৌঁছাবে। তার মানে কি দুটোর জন্য সময় সেম হতে হবে? হবে কি না? এটা বুঝিনি কথা? হ্যাঁ স্যার বুঝছি। তাহলে এটাকে যদি টি বানাই তাহলে টি এর মান কত আসছিল এখানে? 23.09। তাহলে 20 ইন্টু 23.09 ক্যালকুলেট করলে কত আসে? 461.8। 461.8 মিটার। তার মানে পুলিশ যে বেগে দৌড়াইতেছে, যে অ্যাঙ্গেলে দৌড়াইতেছে, সেই অ্যাঙ্গেল নিয়ে যদি যাইতে থাকে তাহলে এখানে গিয়ে সে আরামসে 5 কাপ চা খাবে, তারপরে চোর বলবে যে আয় বাবা আয়, আমি তোরে ধরে লয়ে যাই। তার মানে ধরতে পারবে কি পারবে না? মাঝখানে ভাই এই অংশটুকু না করলেও চলবে। আমি টোটাল অঙ্কটা আর একবার বুঝিয়ে দিচ্ছি, দেখেন সবাই খেয়াল করব।
যে পুলিশ চোরটা ডাকাতটাকে ধরতে পারবে কিনা। তো ডাকাতটাকে ধরার জন্য এর যা পার্শ্বীয় স্মরণ হইতে হবে, এর স্মরণটাই তাই হইতে হবে। এর পার্শ্বীয় স্মরণ আর এই ডাকাতের এই স্মরণটা সেম হইতে হবে। ইয়েস অর নট? ভাই একটু কথা বলেন। জি স্যার, হ্যাঁ। তার মানে এই স্মরণটা আর পুলিশের পার্শ্বীয় স্মরণটা সেম হইতে হবে। তাহলে আমরা সেই জন্য ধরতেছি যে টি সময় পরেই পুলিশ চোরটাকে ডাকাতটাকে ধরতে পারবে। তাহলে টি সময় পরে যদি পুলিশ ডাকাতটাকে ধরতে পারে, তাহলে সেই টি সময়টা কত? টি সময়টা আমরা এই যে পার্শ্বীয় স্মরণ, এই ফর্মুলা থেকে বের করে ফেলতে পারি। যে পার্শ্বীয় স্মরণের ফর্মুলা থেকে বলতে পারি যে আমার যে টি এর মানটা হবে, অর্থাৎ ওই 90 ডিগ্রির কম করে যাত্রা করলে সেখান থেকে আমরা টি এর মান বের করতে পারি। আমি একটু টি এর মান বেরই করে দিচ্ছি। টি ইজ ইকুয়াল টু কী বলেন তো? ডি ডিভাইডেড ইউ সাইন আলফা। তাহলে টি এর মান কত আসে? টি এর মান আসে, ডি এর মান হচ্ছে 1000, ইউ এর মান হচ্ছে 50, সাইন অফ 60 ডিগ্রি বের করলে আসে 23.09। তার মানে কি এতটুকু সময় ধরে পুলিশ এখানে পৌঁছাবে। আর এতটুকু সময়ে তার পার্শ্বীয় স্মরণ কত হবে? এতটুকু সময়ে তার পার্শ্বীয় স্মরণ হবে এতটুকু, যেটা আমরা বের করলাম, কারণ এটা পার্শ্বীয় স্মরণের ফর্মুলা আমরা সবাই জানি। ওকে, আফটার দেন যে সময়ে পুলিশ এখানে পৌঁছাবে ঠিক অতটুকু সময়ই তো চোরের হাতে আছে এখান থেকে দৌড়ানোর। ইয়েস অর নট? তাহলে চোর কতটুকু দূরত্ব যাবে? এস সমান সমান ভিটি। তাহলে ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি যে চোর দৌড়াইতে পারতেছে, যাইতে পারতেছে 461.8 মিটার। আর এখানে যে পুলিশ দৌড়াইতেছে, সেই পুলিশ দৌড়াইতেছে কতটুকু? 808.29 মিটার। তার মানে একই সময়ে পুলিশ গিয়ে এখানে দাঁড়াই থাকবে, তারপরে চোর এখান থেকে এখানে যাবে। তার মানে কি চোরের দূরত্ব কম হচ্ছে। তার মানে চোর আস্তে আস্তে সামনের দিকে যেতে থাকবে, পুলিশ বসে থাকবে। একটা সময় চোর আসবে, পুলিশটাকে ধইরা একেবারে হাজতে ভরে দিবে। আগিয়া সমাজ মেয়ে কারোর কোনো সমস্যা থাকলে এখনো বলেন। নাই ওকে, এটা তো বুঝি না। একটু নিজান। আচ্ছা, আমি নিচে গেলাম আর আমি আপনাদের কাছে বলতেছি, একটু বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, 5 মিনিটের জন্য আমাকে একটু ছুটি দিতে হবে। আমার এই রুমটা আপনাদের পড়ানোর সময় খালা আসে তো মোছা হয় না, ঝাড়ু দেওয়া হয় না। তো আজকে আপনাদের আচ্ছা স্যার, 5 মিনিট আচ্ছা। ছুটি দিয়ে আমি খালাকে দিয়ে এটা একটু পরিষ্কার করিয়ে নিব। রুমটার অবস্থা খারাপ হয়ে গেছে। আচ্ছা স্যার। সবাই চুপ থাকবেন, কেউ কোনো কথা বলবেন না।
জি ধন্যবাদ আপনাদেরকে ওয়েটিংয়ে রাখলাম এই জন্য। যাই হোক, সবাই আসেন না ঘুমায় গেছেন? জি আমরা আসি আসি ওকে ওকে, ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ওয়েট করার জন্য। আমিও তো প্রবলেমে থাকি এই জন্য আর কি। ও আচ্ছা, ঠিক আছে, আপনি আমাকে একটু ওই চ্যাটিংয়েই জানান আপনার মাইক অন হয় না, আপনি ক্লাস করতেছেন মোবাইলে না কম্পিউটারে? এবার মুনা নতুন কোয়েশ্চেন জি। বলেন। আচ্ছা, আপনি চিত্র দিয়ে আগের ক্লাসগুলো কি বুঝতে পারছি? আগের ক্লাসগুলো সবাই বুঝতে পারছি? স্যার আগের ক্লাসগুলো বলছে, আগের ম্যাথমেটিক্সগুলো। এই কথা বল না ভাই। এই আজকের ক্লাসে জি 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 হ্যাঁ বুঝতে পারছি। জি জি তাহলে বুঝতে ওকে পারছি। ওকে ওকে, এদেরকে নাম ধরে ধরে জিজ্ঞেস করতে হবে। আমার মনে হয় বাকিরা ঘুমায় গেছে। কে কে ঘুমায় গেছে বলি? আমি বুঝছি স্যার। সুজানা, টিনা, সুজানা, সুজানা, মারিয়া। না সরি ইফতিনা, সিনথিয়া, না, সিনথিয়া অবশ্য আমাকে বলেছে ওর মাইক্রোফোনের কথা শোনা যাচ্ছে না। মারিয়া মারিয়া। ভাই আপনার কি হেডফোন আছে মানে কম্পিউটারের সাথে? আমাকে একটু লিখে জানান, আমি সলভ করে দিচ্ছি, আল্লাহ চাইলে সলভ হয়ে যাবে। ঠিক আছে মুনা, অঙ্ক করতে থাকি আমরা, বলেন। মুনা, ডাক দেন স্যার। মুন্না আমরা কোথাও গেছে। না আমি যাই না, আমি আপনাকে আসছে আসছে আসছে। জি বলেন মুনা। ছবি পাঠিয়ে দিছি তো। ও ছবি চিত্রে। পাঠিয়ে দিয়েছেন কিছু? ও হোয়াটসঅ্যাপে, আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, আমরা করি অঙ্কটা। আচ্ছা ছবি পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপে, ঝামেলা তো এখানেই। আচ্ছা ঠিক আছে, আমি ছবিটা পুরোটাই এই এখানে উঠানোর ব্যবস্থা করতেছি, একটু ওয়েট করেন। ভাই সমস্যা হচ্ছে ইয়ারফোন থাকলে তো হবে না, হেডফোন থাকতে হবে। ইয়ারফোনে আপনি কথা বললে কিন্তু এখানে শোনা যায় না পিসিতে। তারপরও আমি আপনাকে বলছি একটু সেইভাবে দেখেন। আপনার যে জুম অ্যাপস আছে কম্পিউটারে, ওই জুম অ্যাপসের বাম দিকে, একদম বাম দিকে নিচে দেখেন যে মাইক্রো মিউট বলে একটা অপশন আছে, মাইক্রোফোনের একটা সাইন আছে। ওইটা আপনার কি অবস্থায় আছে? লাল অবস্থায় আছে নাকি গ্রিন অবস্থায় আছে? সেটা একটু দেখেন। যদি লাল অবস্থায় থাকে তাহলে ওই বাটনটার উপরে ক্লিক করেন মাউসের কার্সর দিয়ে। কি অবস্থা, পোলাপাইন যদি একটু মেসেঞ্জারে পাঠাই তাহলে ছবিটা আমি একবারে ওখান থেকে ডাউনলোড করে দিতে পারি। এখন হোয়াটসঅ্যাপে, ফোন থেকে আমি কিভাবে দিব? আচ্ছা, আমি তাহলে আমি তারপর আজকে ফেলেন না ভাই এত বড় কোয়েশ্চেন আঁকতে গেলে পারে, লিখতে গেলে তা তো মনে হয় 7 মিনিট টাইম লাগবে। আচ্ছা, আমি কি আমরা কি করব আমরা? আমাদের উঠাইতে সময় লাগবে না? এখানেই ছবিটা দিয়ে দিতাম আমি। স্যার বলেন। গ্রুপে দিলে আমাদের যে গ্রুপটা ওপেন করা হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আপনাদের আজকে ক্লাস শেষে দেখাই দিব। গ্রুপে দিলেও খুব ভালো হয়, গ্রুপে দিলেও আমি দেখে নিতে পারবো। গ্রুপটাতে দেওয়া ইজি তো, দেখছি। দেখছেন ম্যাথের জন্য যে গ্রুপটা খুলে দিয়েছি, ফিজিক্সের জন্য থাকবে, কেমিস্ট্রির জন্য থাকবে, আমি খুলে দিব সবগুলোর জন্য। ওখানে কেউ কোনো কথা বলে না, সবাই সাইলেন্ট। তা বটে, এখন নিজেদের প্রয়োজনে নিজেরা সবাই কথা বলে নিবে, আমি জানি। ওখানে আপনি আছেন তাই। না এখানে আমি আছি তো কি হয়েছে? আশ্চর্য কথা, আপনারা যদি এখানে দেখছে যে পরিবারের গল্প শুরু করেন তাহলে তো আমাকে সেটা তদারকি করতেই হবে। কিছু সহজ কিছু যদি না পারি বলে আপনি কি করবেন সেটা সবাই জানে আপনার ওই মামা নাই? এই যে বুয়ার গল্পটা ঠিক আছে, তাহলে এটা ছিল আমাদের ইয়ে। স্যার আপনার তুলা লাগবে না, 2 মিনিট ওয়েট করেন, আমি স্বর্ণকে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা তুলে ফেলছেন? তুলেই ফেলি, আর কি করার, এত টাইম নষ্ট না করে। আপনাদের ক্লাস শেষে আমি গ্রুপের অ্যাক্টিভিটিসগুলোও দেখাই দিব আজকে।
আপনাকে মেসেঞ্জার পাঠালে হবে? হ্যাঁ মেসেঞ্জারে পাঠাইলেই হবে। আপনার আমি পাঠিয়ে তোমাকেও পাঠিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের থেটা। দেন, পাঠিয়ে দিলাম। এই তুমি আমারে পাঠাইছো? হ্যাঁ, শাহিদা স্বর্ণা না তোমার? জি। ওই যে বোরকা পরে আসলে একটা কার্টুন। কি হয় কি আমি সিনথিয়া? বুঝি নাই। দেখছো এরা ছবিটা ওঠায় তারপরও ইনভার্টেড ছবি ওঠায়, হ্যাঁ মানে আপনার চোখের সমস্যা, ভালো করে দেখেন। স্যার 2 মিনিটে ছবি তুলে দিয়েছি, তারপরে আপনার এত কৈফিয়ত স্যার। যে কাজটা করবেন আল্লাহর রহমতে ততটুকু চেষ্টা করবেন ভালোভাবে করার। স্যার আমরা গরিব মানুষ, মোবাইলে এতটুকু ভালো মানে সমর্থ মোবাইলের অনুযায়ী সাথে এত তো ভালো ছবি। সম্পর্ক না ভাই, সম্পর্কটা তো 30,000 টাকা দামের ফোন যদি মানুষ কিনতো, তাহলে তো হইছিলই। গরিব বলে ইনসাল্ট করে এরা। দেখেন আমাদের ছবিটা চলে আসছে, আমরা এই অঙ্কটাই সলভ করব। হ্যাঁ শোনা যায়? হ্যাঁ যাচ্ছে ইফতি। ঠিক আছে। দেখেন অঙ্কটা দেখতে পাচ্ছেন সবাই? আচ্ছা। ওকে, স্যার, এটা আমাদের দ্রুত হবে না এখন? বলা হয়েছে নেত্রকোনা সরকারি কলেজে আসছিল। নেত্রকোনা কোথায় সেটা? উপরের চিত্রে এ একটা ভিক্টর, বি একটা ভিক্টর, সি একটা ভিক্টর, আর হচ্ছে এ বি সি তিনটা ভেক্টর দেওয়া আছে। এই ভেক্টর তিনটাকে কি করতে হবে? আচ্ছা প্রথম কথা যে আমাদের যে ঘ নাম্বার অঙ্কটা আছে সেই ঘ নাম্বার অঙ্কে সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, ওই সি বিন্দুর স্থানাঙ্ক অনুসারে আমাদেরকে সাজায় নিতে স্যার হবে। আমার এখানে ক্লিয়ার আসতেছে না। তাহলে আমার আর কিছু করার নাই ভাই, নেটওয়ার্কের সমস্যা, এটা আপনার নিজের বোঝা উচিত। কয়ে তো আমাকে বললে তো আমি সলভ করে দিতে পারবো না। তো এখন গ নাম্বার কোয়েশ্চেন বলেছে এ এর উপর বি এর লম্ব বিক্ষেপ নির্ণয় করো। ভাই এই কথাটা আমি আপনাদের আশা করি নাই। এ এর উপর বি এর লম্ব বিক্ষেপ নির্ণয়ের ফর্মুলা কি ছিল? ওই যে cos A গুণ B ইকুয়াল টু A। ডট গুণ করলে বাই আচ্ছা যার উপরে যার লম্ব বিক্ষেপ তার cos থিটা, এটুকু তো নিশ্চয়ই মনে আছে। যার লম্ব বিক্ষেপ তার cos থিটা, তাহলে লম্ব বিক্ষেপ কার? বি এর লম্ব বিক্ষেপ, তাহলে বি cos থিটা, ইয়েস অর নট? বি cos থিটা ইজ ইকুয়াল টু কি হবে তাহলে? এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড এ। হ্যাঁ, এর উপরে শিখিয়েছিলাম। তাহলে এ ভেক্টর আর বি ভেক্টরের ডট গুণ কি হবে? ডট গুণ কি হয় যে 3 i कैप प्लस 7 j कैप माइनस 2 k कैप, आ गया समझ में? डॉट 9 i कैप माइनस 3 j कैप प्लस k कैप ডিভাইডেড এ ভেক্টরের মান বের করার ফর্মুলা কি? মডুলাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাই না? আরে ভাই আমি কেন বলবো, এটা তো আপনারা বলবেন। আপনি করতেছেন, আপনি বলবেন না। ও তাইলে এখন কার কার গুণ হবে? এই এই কি যেন খাদিজা, এখানে কার কার গুণ হবে? স্যার আই এর সাথে 3 ইনটু 9 কত হয় আপনি বলেন। 27। আচ্ছা ঠিক আছে, বুঝলেন, তাড়াতাড়ি বুঝলেন। মাইনাস 21 মাইনাস 21 মাইনাস 21 আবার যে হবে, না 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 তারপর আর হচ্ছে -2 -2 নিচে কত হবে? এই মুনা √62। রুট আবার 62। হ্যাঁ, ও শিট 60 62। তাহলে এটাকে ক্যালকুলেট করলে পাওয়া যাবে হচ্ছে, এটা হয়ে যাচ্ছে 23, তার মানে 4 ডিভাইডেড √62। তার মানে এটার অ্যান্সার বের করলে যা আসে সেটা আর কি অ্যান্সার। ঠিক আছে সিনথিয়া ভাইয়া একটু ওয়েট করেন, একদম ক্লাসের শেষে আমি একটু চেষ্টা করে দেখবো যে আপনার সাউন্ডে কি হয়েছে। ওকে আগে অ্যান্সার মিলছে, কিটা যেন নাম
মোনা? হ্যাঁ মনে আমি হচ্ছে আচ্ছা। ওরা ও দুটো বার 62 রাখছে। আচ্ছা ঠিক আছে। পরে বলা হয়েছে -1 টু -2 বিন্দুতে সি ভেক্টরটি ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণের উদ্দীপকের এক্স থেটা অপেক্ষা ছোট না বড় গাণিতিকভাবে বিশ্লেষণ করো। প্রথমে উদ্দীপকের থেটা বের করতে হবে। উদ্দীপকের থেটা মানে কি একটু খেয়াল করি, আমার এই কলমের দিকে খেয়াল করি। এই সি ভেক্টরটা উদ্দীপকের থেটা কি আছে বলতে পারি? উদ্দীপকের থেটা কি আছে? মানে উদ্দীপক থিটা দেয়া আছে। উদ্দীপকের থেটা কই দেওয়া আছে? এই যে এই থেটা না? তার মানে কি এই বি হ্যাঁ। আর এর মধ্যকার কোণ বের করতে হবে প্রথমে আমাকে। বি আর এর মধ্যকার কোণ কিভাবে বের করে আমরা জানি না, ডট গুণন করে। আরে এই অঙ্কের প্রথমেই আজকে করেছি। হ্যাঁ 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 এই যে এই রকম করে আমাকে কি করতে হবে, এই থেটার মানটা বের করতে হবে। আফটার দেন আমাদের কি করতে হবে, সি ভেক্টরটা ওয়াই অক্ষের সাথে কত কোণ তৈরি করে তা নির্ণয় করতে হবে। তার মানে আমাকে এই কোণটা নির্ণয় করতে হবে, তাই না? তাহলে এটাকে আমরা থেটা সি দিয়ে দিলাম। আগে समझ में? ভাই স্যার সি অক্ষরটা কিভাবে মানে থিটার সাথে কি করব এটা একটু বুঝাই দেন। আমার কথা আগে শেষ করি, আমি সবই বুঝাই দিব। কথা হচ্ছে যে এই বি আর এর মধ্যবর্তী কোণ থেটা, এটা তো বের করতে পারবো সবাই। জি ওকে, এবার কি বলেছিল যেন টিনা, কি বললেন আপনি? আমি বলতেছি যে সি যে এক্স আছে এখানে কি যে মান বসাতে হবে? হ্যাঁ, এই যে স্থানাঙ্কগুলো আছে স্থানাঙ্ক বসাইতে হবে। তাহলে কত? -1, এক্স এর জায়গায় -1 বসবে, ওয়াই স্কোয়ারের জায়গায় 2 হোল স্কোয়ার বসবে। আচ্ছা, এরকম করে বসিয়ে সি এর মানটা আমরা বের করে নিব। আফটার দেন ওয়াই অক্ষের সাথে কি কোণ তৈরি করে, তাহলে আমরা প্রথমে সি এর মানটা বেরই করে নিই। এই পাশটাতে বের করছি, দেখেন সি ভেক্টর ইজ ইকুয়াল টু, স্যার বলেন। আমার আব্বু ফোন দিছিল। পড়ার সময় ফোন কিসের? ওই আব্বু ফোন দিছিল বাইরে থেকে বিদেশে, তো আমি কি করবো এখন? আম্মুকে দিছি, আমি বুঝলেন। এখন এটা কি আমাদের থেটা, এই থেটার মান বের করতে হবে। থেটার মান কিভাবে বের করতে হবে তা আগেই দেখেছিলাম আমরা। কিভাবে এই দুটোর মধ্যবর্তী কোণ বের করার, সে কস থেটার ফর্মুলা, বা আমাদের হচ্ছে ডট গুণন করে বের করতে হয়। এই পর্যন্ত স্বর্ণ আপনি বুঝেন। এবার এই সি কোণটা ওয়াই এর সাথে কি কোণ তৈরি করে তার জন্য সি ভেক্টরটা বের করতে হবে। সি ভেক্টর ইজ ইকুয়াল টু কি হবে? সি ভেক্টর ইজ ইকুয়াল টু আমরা অবশ্যই বলতে পারি, কি বলতে পারি, যেখানে আছে দেখেন 2i ওয়াই স্কোয়ার, তাহলে আমি লিখতে পারি 2 ইন্টু আমাদের যে এক্স এর মান কত ভাই, -1 না? দেখেন এদিকে -1 না? তাহলে -1 ইন্টু ওয়াই এর মান কত, ওয়াই হচ্ছে 2 তার হোল স্কোয়ার, তারপরে কত -4 ইন্টু জেড এর মান কত, -2, আর আমাদের যে হচ্ছে এক্স আছে, এক্স এর মান -1, এইটুকু ছিল এক্স এর মান, আই এর সাথে গুণাকারে। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসে বলেন তো? -2 4 কত আসে, -8, আর এটা কত হয়ে যায়, -4 দুগুণে 8 আই ক্যাপ, তার মানে -16 আই ক্যাপ। বুঝতে পারছি? সেম ভাবে এটা বের করতে হবে, সেম ভাবে এটা বের করতে হবে। বের করে আই জে কে ক্যাপ আমরা পেয়ে গেলাম, পেলাম তো? আরে ইয়ার পাবো কিনা? হ্যাঁ স্যার পাবো। তাহলে সেটা বের করেন। কেউ জে বের করেন, কেউ আই বের করেন, তারপর আমাকে বলেন। আই তো বের করেছি, কেউ জে বের করেন, কেউ বের করেন, তাড়াতাড়ি। তাড়াতাড়ি বের করেন। কি বাইর করছেন? স্যার জেড হবে x মাইনাস 160 কে, সরি কে, হ্যাঁ জেড মানে কে 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 এটা হবে? বের আচ্ছা, করতে। তাহলে সি ভেক্টর সমান সমান, 52 তাহলে -16 আই প্লাস না মাইনাস টিনা, স্যার 160 প্লাস প্লাস 52 জে মাইনাস 160 কে, যাবে ওইটা, এটা প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাস প্লাস, হ্যাঁ এটা প্লাস। আচ্ছা, এটা হচ্ছে আমার সি ভেক্টরের মান।
তাহলে সি ভেক্টর ওয়াই অক্ষের সাথে কত কোণ তৈরি করে? ওয়াই অক্ষ বরাবর কি একক ভেক্টর আছে ভাই? জে ক্যাপ। তার মানে এখন আমরা বলতে পারি বুঝেছি আবার করা কি হবে? -56 হবে -56 হবে, তাই তো? আচ্ছা, -56 জে ক্যাপ, তাই তো? তাহলে আমরা এখন ওয়াই অক্ষের সাথে ক্যালকুলেশন করতে পারি। তাহলে সি ভেক্টর ডট মধ্যবর্তী কোণ নির্ণয়ের ফর্মুলা আমি বলেছিলাম, সাইনও ইউজ করতে পারি, কজও, সরি, ডট গুণনও ইউজ করতে পারি, ক্রস গুণনও ইউজ করতে পারি। যখন বাসায় পড়াইতাম মনে আছে, তখন বলেছিলাম যে ডট গুণনও করতে পারি, ক্রস গুণনও করতে পারি, কিন্তু ডট গুণন করাটা আমাদের জন্য সুবিধা, তার জন্য আমরা ডট গুণন করি। তাহলে এত ডট আই ক্যাপ, কারণ কি ওয়াই অক্ষ বরাবর শুধু জে ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর শুধু জে একক ভেক্টর আছে। তাহলে আমরা এটাকে বসাই -16 আই ক্যাপ -56 জে ক্যাপ প্লাস 160 কে ক্যাপ হোল ইন্টু জে ক্যাপ। তাহলে ভাইয়া না না এ নাহি হো সকতা হে, নাহি হো স্যার সকতা আপনার হে। না প্রথমে ভুল গেছে একটু। কেন? স্যার ওই যে উপরে যান, আই ক্যাপে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে না? টুর সামনে তো মাইনাস নেই। হ্যাঁ, যে 4 ইন্টু -2 ওখানে তো শুধু 2 হবে। এটা শুধু 2 হবে? ওই তো দেখেন আপনি। কি করে শুধু 2 হয়? z এর ভ্যালু -2 আর এই x এর ভ্যালু -1, এই যে আমি তো -2 -1ই বসিয়েছি। সরি। তাইলে c এর মান আমরা জানি, এটাকে ক্যালকুলেশন করলে c ক্যাপ ডট জে ক্যাপ, এটাই তো পাই বলেন। আর মাঝখানে কি cos থিটা, ঠিক কি না? আরে ফর্মুলা তো এটাই জানি আমরা। হ্যাঁ হ্যাঁ। তাহলে এখন এটার মান বসাইতে হবে, -16 আই ক্যাপ -56 জে ক্যাপ প্লাস 160 কে ক্যাপ, ইয়েস অর নট? এর সাথে ডট গুণন হবে কার? জে ক্যাপের, ইজ ইকুয়াল টু সি ক্যাপ সমান সমান সি এর মান কত হবে? 16 তার হোল স্কোয়ার প্লাস -56 তার হোল স্কোয়ার প্লাস 160 তার হোল স্কোয়ার ইন্টু জে এর মান তো 1 আমাদের জানা, ইন্টু কজ অফ থেটা। যদি ক্যালকুলেশন করি এখানে শুধু জে ক্যাপ গুণ হচ্ছে, তার মানে কি -56 ইজ ইকুয়াল টু, এটা ক্যালকুলেশন করলে কত আসে? -16 তার হোল স্কোয়ার -56 তার হোল স্কোয়ার প্লাস 160 তার হোল স্কোয়ার। তার অ্যান্সার হয় পয়েন্টে আসে আরে বলেন, পয়েন্টে আসুক। 170.27। 27 কজ অফ থেটা। তার মানে এখান থেকে আমি বলতে পারি থেটা ইজ ইকুয়াল টু কি হবে? কজ ইনভার্স অফ -56 ডিভাইডেড 170 ডিভাইডেড এত। এবার যদি আমি থেটার মান বের করি কত ডিগ্রি আসে? তার অ্যান্সার হয় 109.20। টিনা খাতুন আশ্রাম ধইরা। আর এটা এটা 52 ধরে ক্যালকুলেশন করেন, ইরা কি এটা 52 ধরে ক্যালকুলেশন করেন মুনা? এটা আমি বলতেছিলাম, পরে ভাবছি আমারই মনে ভুল হয়েছে। 52 ধরে ক্যালকুলেশন করেন। তাহলে যে এই পাশেরটা, হ্যাঁ, এটা হবে 168.99। আর এটা কত হবে? একটা মিনিট। আহ 107.92 ডিগ্রি। তাহলে এবার একটু খেয়াল করি, উদ্দীপকের থেটা কোণের থেকে এই থেটা সি কোণটা বড় না ছোট? আরে ইয়ার বড় না ছোট? আরে ওখানে ছিল কত ডিগ্রি? স্যার ওখানে ছিল 86.94। 86.94, আর এটা কি 107, তার মানে বড় কোণ।
হ্যাঁ, आ गया समझ में? বুঝতে পারছি। ওকে, তাহলে আমি আশা